الله أكبر الله أكبر الله أكبر। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন, জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের, ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে আল আকসায় মুসল্লিদের নামাজ আদায়। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত, একদিনে নিহত 52। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ঈদের রাতে লেবাননের বৈরুতে তেল আবিবের বোমাবর্ষণ। মধুর সম্পর্ক থেকে প্রকাশ্য বিবাদে ট্রাম্প মাস্ক, সরকারি চুক্তি বাতিলের হুমকির পর টেসলার শেয়ার মূল্যে ধস, প্রেসিডেন্টের অভিশংসন দাবি মাস্কের। এবং অবশেষে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, শুল্ক ইস্যুতে বরফ গলার ইঙ্গিত, তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে আরও সতর্ক হওয়ার আহ্বান বেইজিংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন তারা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। মাথা মুন্ডন শেষে ইহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি। অংশ নেন ঈদের জামাতে। নামাজ শেষে গাজার ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুয়েত, ইরান সহ প্রতিবেশী দেশগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার ভোরেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিতে কানায় কানায় পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গণ। জামাতে নামাজ আদায় করেন হাজার হাজার ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে ফিলিস্তিনিদের চোখে মুখে ছিল না আনন্দের হাসি। ঈদের নামাজ শেষে অবরুদ্ধ উপত্যকার বাসিন্দাদের জন্য করা হয় বিশেষ দোয়া। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও পালিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় শুক্রবার ভোরে সারা দেশে একযোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইরাক সীমান্তবর্তী আবদারি অঞ্চল থেকে শুরু করে সৌদি আরব সীমান্তবর্তী ওফরা এলাকায় একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। অনেক স্থানে বাংলায় খুতবার আয়োজন করা হয়। কুয়েতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদ আল কেবির বা গ্র্যান্ড মসজিদে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় মিশরেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী কায়রোয় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির সরকারের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারাও জামাতে নামাজ আদায় করেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন অনেকে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে পরিচিত এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় উদযাপিত হয়েছে ঈদুল আজহা। দেশটির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাতে গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন মুসল্লিরা। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। নামাজ শেষে বিভিন্ন জায়গায় করা হয় পশু কুরবানি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করবেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে মুসলমানদের জন্য ঈদের আলাদা ছুটি না থাকলেও এই প্রথম টানা 3 দিন ছুটি পাচ্ছেন তারা। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
প্রবল শীতের মাঝেই ঈদের প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। আরব বংশোদ্ভূত মুসলমানদের বেশিরভাগ স্থানীয় সময় শুক্রবার ঈদ উল আজহা পালন করবেন, তবে বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার মুসলমানরা অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন করবেন শনিবার। এবার বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে গেছে বহু গুণ। অস্ট্রেলিয়ায় সরকারিভাবে ঈদের কোনো ছুটি নেই, তবে এবছর কোরবানির ঈদ সাপ্তাহিক ছুটির প্রথম দিনে পড়ে যাওয়ায় সত্যিকারের ঈদের আমেজ চোখে পড়ছে মুসলিমদের মাঝে। এছাড়া ব্রিটিশ রাজার জন্মদিন উপলক্ষে সোমবার সরকারি ছুটি থাকায় টানা 3 দিন ঈদের ছুটি পাচ্ছেন প্রবাসী মুসলিমরা। অস্ট্রেলিয়ায় জনসম্মুখে গবাদি পশু কোরবানি দেওয়ার নিয়ম নেই। শহর থেকে অনেক দূরে কেবলমাত্র সরকার অনুমোদিত খামারে গিয়েই কঠোর বিধিনিষেধ মেনে কোরবানি দেওয়ার সুযোগ আছে। তবে বেশিরভাগ মুসলমান স্থানীয় মাংসের দোকানে কোরবানির ভাগ কিনে রাখেন। মাংস সরবরাহকারীরা সাধারণত কোরবানির 1 বা 2 দিন পরে কোরবানির মাংস এসব দোকানে দিয়ে যায়। তাই অস্ট্রেলিয়ায় কোরবানির ঈদে দেশের মতো প্রবাসীরা দল বেঁধে ঈদের কেনাকাটা বা কোরবানির গরুর হাটে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হন। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 52 ফিলিস্তিনি। উপত্যকার ভেতরে কিছু গোষ্ঠীকে হামাসের বিরুদ্ধে ব্যবহার করার দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। গাজা ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিক। ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, খান ইউনিস সহ বিভিন্ন স্থানে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ঘটে বহু হতাহতের ঘটনা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অস্ত্রোপচার কিংবা রক্ত পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলোতে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ধ্বংস হয়ে গেছে ল্যাবরেটরিগুলোর প্রায় 60%। একদিকে মানবিক বিপর্যয়ের মুখে গাজা, অন্যদিকে ফিলিস্তিনি সমাজে অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে বিভাজনের বীজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজার ভেতরে কিছু গোষ্ঠীকে তারা ব্যবহার করছে যারা হামাস বিরোধী। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, এসব গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ান্ডেফুলের কণ্ঠেও শোনা গেছে অসন্তুষ্টির সুর। বার্লিনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি নিন্দা করেন পশ্চিম তীরে নতুন 22টি বসতি গঠনের ঘোষণারও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে 54,607 ফিলিস্তিনি। আহত হয়েছে বহু মানুষ। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কয়েক লাখ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য করার পাশাপাশি অভিশংসনেরও দাবি তুলেছেন এই ধনকুবের। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেন ইলন মাস্ক। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য বলে উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান। মাস্কের মতে, এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। এর ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, বাজেটে $1,000 কোটি সাশ্রয়ের সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা। রয়টার্স বলছে, ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি টেসলার দরপতন হতে শুরু করে। কয়েক ঘন্টার ব্যবধানে শেয়ার দর নেমে যায় 14.3%। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের অবশ্যই অভিশংসিত হওয়া উচিত। তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ফলে অভিশংসিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এক সময়ের 2 বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা আদালতে স্থগিত। যুক্তরাজ্যের স্বার্থ প্রচারের অভিযোগে রাশিয়ায় নিষিদ্ধ ব্রিটিশ কাউন্সিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ তুলেছেন, প্রেসিডেন্ট থাকাকালে মানসিকভাবে অক্ষম ছিলেন বাইডেন। এই বিষয়টি বাইডেনের ঘনিষ্ঠরা গোপন রেখেছিল বলেও দাবি করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক স্মারকলিপিতে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন বাইডেনের কগনিটিভ ডিক্লাইন বা মানসিক সক্ষমতা হ্রাস পেয়েছিল, যে বিষয়টি বাইডেনের ঘনিষ্ঠরা গোপন রেখেছিল বলেও দাবি করেন তিনি। স্মারকলিপিতে বলা হয়, হাজার হাজার গুরুত্বপূর্ণ নথিতে অটোপেন বা যান্ত্রিক কলম দিয়ে স্বাক্ষর করেন বাইডেন। আরও বলা হয়, অটোপেন ব্যবহার করে প্রেসিডেন্টের স্বাক্ষরের ক্ষমতার অপব্যবহার করেন বাইডেন, যার মাধ্যমে নেওয়া হয় নীতিগত বড় বড় সিদ্ধান্ত। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্র এবং উদ্বেগজনক কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করে হোয়াইট হাউস। Right after he left. And if you saw the statements he made about me, which I'm sure you can get very easily, it's very fresh. তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন। ক্যান্সারের সঙ্গে লড়াইরত 82 বছর বয়সী এই নেতা বলেন, অটোপেন দিয়ে স্বাক্ষর করার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। তার সহযোগীরা বলেন, প্রেসিডেন্টের নথিতে স্বাক্ষর করার জন্য যান্ত্রিক কলম ব্যবহার করা একটি সুপ্রতিষ্ঠিত আইনি অনুশীলন। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য, কয়েক দশক আগেই আইনি স্বাক্ষর এবং ক্ষমা প্রদানের জন্য অটোপেন ব্যবহারকে স্বীকৃতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বাণিজ্য উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন, যেটির লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত উত্তেজনা নিরসন। এ ফোনালাপকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নেতিবাচক পদক্ষেপগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন শি। পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত উত্তেজনা নিরসন নিয়ে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই ফোনালাপ ট্রাম্পের অনুরোধে অনুষ্ঠিত হয় বলে জানায় ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং এর সঙ্গে 1.5 ঘন্টা ফোনালাপ হয় তার, যা ছিল অত্যন্ত ইতিবাচক। আরও বলেন, শি তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটনে। যদিও চীনের পক্ষ থেকে হোয়াইট হাউসে আমন্ত্রণের কথা উল্লেখ নেই। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, শি জিনপিং ফোনে ট্রাম্পকে সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র যেন চীনের ওপর আরোপিত নেতিবাচক পদক্ষেপগুলো তুলে নেয়। শি আরও বলেন, জেনেভায় চীন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, উভয় পক্ষকেই তা মেনে চলতে হবে, না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক চরম অনিশ্চয়তায় পড়বে। যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ তোলে, তারা রেয়ার আর্থ ও চৌম্বকীয় পদার্থের রফতানি এখনো পুরোপুরি শুরু করেনি। এদিকে চীন বলছে, যুক্তরাষ্ট্র নতুন করে সেমিকন্ডাক্টর রফতানি নিষিদ্ধ এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে চুক্তির পরিপন্থী কাজ করেছে। যদিও ট্রাম্প বলেছেন, চীনা শিক্ষার্থীরা আসতে পারবে, তবে যাচাই করতে হবে। এই ফোনালাপের শেষ দিকে উঠে আসে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু তাইওয়ান। চীনের প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন সতর্কতা অবলম্বন করে। তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করে চীন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইস্যুতে আবারও আদালতের কাছে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি শিক্ষার্থীদের উপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে রায় দিয়েছেন আদালত। এতে বলা হয়, নিষেধাজ্ঞা কার্যকর হলে তাৎক্ষণিক ও অপূরণীয় ক্ষতির মুখে পড়ত বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবার ভর্তি বন্ধের নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রথম জয় পেল হার্ভার্ড। বিদেশি শিক্ষার্থীদের উপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে রায় দিয়েছেন আদালত। এতে বলা হয়, নিষেধাজ্ঞা কার্যকর হলে তাৎক্ষণিক ও অপূরণীয় ক্ষতির মুখে পড়ত বিশ্ববিদ্যালয়টি। নিষেধাজ্ঞা জারির আগেই পুরনো মামলার সংশোধনীতে বলা হয়, এটা কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা চর্চার কারণে সরকারের তরফ থেকে চলমান প্রতিশোধের অংশ। I think Harvard
এর আগেও পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েক বিলিয়ন ডলারের কেন্দ্রীয় তহবিল আটকে দেওয়ার পাশাপাশি ইহুদি বিদ্বেষ রোধে ব্যর্থতার অভিযোগ তুলে বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ বাতিল করে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। গত মাসে সেই সিদ্ধান্ত স্থগিত করেছিলেন এক বিচারক। সবশেষ বুধবার ট্রাম্প এক নির্বাহী আদেশে জানান, হার্ভার্ডে নতুন করে কোনো বিদেশি শিক্ষার্থী 6 মাসের জন্য ঢুকতে পারবে না। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি বিদেশি সরকারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে এবং ছাত্র শিক্ষকদের নাগরিক অধিকার লঙ্ঘন করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ব্রিটিশ কাউন্সিলকে নিষিদ্ধ ঘোষণা করল রাশিয়া। সংস্থাটিতে ইংরেজি শেখানোর আড়ালে ব্রিটিশ স্বার্থ প্রচার করার অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রসিকিউটর জেনারেল। আন্তর্জাতিক সংস্থা হলেও ব্রিটিশ কাউন্সিলকে এবার স্পষ্টভাবে রাজনৈতিক হুমকি হিসেবে চিহ্নিত করল মস্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেল জানান, ইংরেজি শেখানোর নামে ব্রিটিশ পররাষ্ট্রনীতির প্রচার এবং এলজিবিটি আন্দোলনকে উৎসাহ দিত ব্রিটিশ কাউন্সিল। শুধু তাই নয়, ব্রিটিশ কাউন্সিলকে অবাঞ্ছিত সংগঠনও ঘোষণা করেছে রাশিয়া। সংস্থাটির বিরুদ্ধে গুপ্তচরদের ঘাঁটি হওয়ারও অভিযোগ তুলেছে মস্কো। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্যকে বিশ্বব্যাপী সংকটের প্রধান উৎস এবং যুদ্ধের উস্কানিদাতা আখ্যা দিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রিটিশ গোয়েন্দারা রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্রিটিশ কাউন্সিলকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে এফএসবি। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সহযোগিতা করা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও এফএসবি চিহ্নিত করেছে বলে জানা গেছে। 2018 সালে ব্রিটিশ কাউন্সিল রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে। এবার এই আন্তর্জাতিক সংগঠনটিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তা আরও পাকাপোক্ত করল রাশিয়া। তবে রাশিয়ার সাম্প্রতিক অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। পবিত্র ঈদুল আজহার আগের দিন শেষ মুহূর্তে জমে উঠেছে কলকাতার পশুর হাটের বেচাকেনা। গত বছরের তুলনায় এবার পশুর দাম কম হওয়ায় বিক্রিও বেড়েছে। পবিত্র ঈদুল আজহার আগের দিন শেষ মুহূর্তে জমে উঠেছে কলকাতার পশুর হাটের বেচাকেনা। দক্ষিণ কলকাতার খিদিরপুর, মেটিয়াব্রুজ, রাজাবাজার, বারুইপুর, বারাসাত, কামারহাটি সহ বৃহত্তম কলকাতার ক্রেতারাই কোরবানির জন্য পশু কিনতে আসেন কলকাতার আল্লাহ ভরসা বাজার এর অস্থায়ী পশুর হাটে। 2002 সাল থেকে এই বাজারে দূর দূরান্ত থেকে নিজেদের পোষা কয়েকটি পশু নিয়ে বসতেন বিক্রেতারা। সেটি আস্তে আস্তে এলাকার সবচেয়ে বড় পশুর হাটে পরিণত হয় 2014 সাল থেকে। 14 বছর আগে থেকে ছোট ছোট করে হাট লাগতো, সেটা আমরাই লাগাতাম। আস্তে আস্তে এই 9 বছর থেকে হাটটা বড় হয়েছে। মানুষ অনেক নানা রকম জায়গা দিয়ে আসছে, পছন্দ করছে, নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম কম। বাজারটিতে গরুর দাম সর্বোচ্চ 50,000 পর্যন্ত হাঁকা হয়েছে। সবচেয়ে কম দামের গরু 15,000-এর। নিম্নবিত্ত মধ্যবিত্তদের স্বাদের মধ্যে থাকায় বাজারটিতে ভিড় করছেন ক্রেতারা। আমি অনেক দিন থেকে ঘুরছি, 5-6টা হাট, তার মধ্যে একটু কমেছে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও পবিত্র ঈদের অন্যতম অনুষঙ্গ পশু বিক্রির হাট বসেছে এবার। প্রায় প্রতিটি হাটেই শেষ মুহূর্তে পশু বিক্রি জমে উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের আসামে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে কয়েকশো গ্রাম ও হাজার হাজার হেক্টর ফসলি জমি। একদিকে ভেসে গেছে সারা বছরের ফসল, অন্যদিকে সুপেয় পানি ও খাদ্যের জন্য হাহাকার। টানা বর্ষণে ভারতের আসামের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। কোমর পানিতে হেঁটে চলাচল করছেন অনেকেই। কোথাও কোথাও নৌকায় একমাত্র ভরসা। মরিগাঁও জেলার বিস্তীর্ণ জমি ও বসতবাড়ি এখন পানির নিচে। অনেকেই বাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন রাস্তার পাশে বানানো অস্থায়ী তাঁবুতে। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। খাওয়া দাওয়া তো দূরের কথা, এক ফোঁটা পানিও জোটে না ঠিক মতো। সব ফসল পানির নিচে তলিয়ে গেছে। ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের পাশাপাশি বিপদের মুখে পড়েছে বন্যপ্রাণীরাও। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আটকা পড়েছে বিরল গন্ডার। খাবার ও আশ্রয়ের খোঁজে বেরিয়ে এসেছে জঙ্গল থেকে। বন কর্মকর্তারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিছু পশুকে উঁচু জমিতে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার বলছে, কিছু এলাকায় পানি কমলেও আশঙ্কা কাটেনি, কারণ আসামে বছরে অন্তত 3 বার বড় বন্যা হয়। তাই এর থেকেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়।
1899 সালের পর সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড করল জাপান। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 2024 সালে জাপানে 6,86,061 শিশুর জন্ম হয়েছে, যা গত বছরের তুলনায় 5.7% কম। অপরদিকে 1899 সালের পর প্রথমবারের মতো এক বছরে নতুন শিশু জন্মের সংখ্যা 7 লাখের নিচে নেমে এসেছে। জাপানে গত 16 বছর ধরে জন্মহার ক্রমাগত নিচে নামছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন। জামারাই শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে আল আকসায় মুসল্লিদের নামাজ আদায়। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত। একদিনে নিহত 52। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ঈদের রাতে লেবাননের বৈরুতে তেল আবিবের বোমাবর্ষণ। এবং মধুর সম্পর্ক থেকে প্রকাশ্য বিবাদে ট্রাম্প মাস্ক। সরকারি চুক্তি বাতিলের হুমকির পর টেসলার শেয়ার মূল্যে ধস। প্রেসিডেন্টের অভিশংসন দাবি মাস্কের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।